চালের উৎপাদন সংকট না থাকলেও দামে নেই স্বস্তি। এ পরিস্থিতিতে ভারত চাল রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেয়ায় আমদানির সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। তবে বাজার নিয়ন্ত্রণে ঢালাওভাবে আমদানিতে ঝাঁপিয়ে না পড়ে দেশেই উৎপাদন বাড়াতে জোর দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদরা। দেশের বাজারে চালের সংকট না থাকলেও স্বস্তি নেই দামে। ৫৪ টাকার নিচে কেনা যাচ্ছে না মোটা চাল। সরু চালের দাম আরও চড়া। সরকারি হিসাবে গত বছরের একই সময়ের চেয়ে বাজারে চালের দাম প্রায় ১০% বেশি। দাম বাড়ছে, আমাদের আয় বাড়ে না। যে বেতন পাই বেতনের দেওয়া যায়, আমরা যে বাজার করে দেওয়া যায় আমাদের থাকে না। এ পরিস্থিতিতে ১৪ মাস পর চাল রপ্তানিতে বিধিনিষেধ প্রত্যাহার করে নিল ভারত। ব্যবসায়ীরা বলছেন, প্রতিবেশী দেশ থেকে চাল আমদানি করতে পারলে দেশের বাজারে দামেও প্রভাব পড়বে। সরকার আমাদের চাল আমদানির বিষয়ে যদি অবাধ খুলে দেয় আর কি, তাতে করে দেখা যাবে চাল আমদানি করে বাজারটা অনেক কমে যাবে। সাধারণ মানুষ কি করবে, খুব কম দামে চাল কিনতে পারবে, খেতে পারবে। ভারত থেকে সবশেষ ২০২২-২৩ অর্থবছরে ১০ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছিল সরকার। ডলার সংকটে এসেছিল মাত্র ২ লাখ টন। তবে চাল আমদানির চেয়ে দেশে উৎপাদন বাড়ানোতে গুরুত্ব দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদরা। পাশাপাশি দাম নিয়ন্ত্রণে বাজারে কারসাজি ঠেকানোর তাগিদ তাদের। বাজারে সরবরাহটা স্বাভাবিক রাখা যাচ্ছে না, যে কারণে ক্ষণে ক্ষণে আমাদের বাজার ঊর্ধ্বমুখী হচ্ছে। এখন যে অবস্থা, তাতে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের যথেষ্ট কষ্ট হচ্ছে এবং এই ক্ষেত্রে বাজারকে নিয়ন্ত্রণ করা দরকার। এখানে সরকারের যথেষ্ট কার্যকর ভূমিকা রাখার অবকাশ আছে। ২০২৩ সালের জুলাই মাসে দেশের অভ্যন্তরীণ বাজারে সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে রাখতে চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের আর্থিক খাত সংস্কারে সব ধরনের সহায়তা দেবে বিশ্ব ব্যাংক ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, একথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে দুই সংস্থার প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, ব্যাংকিং খাত, রাজস্ব কাঠামো, ভ্যাট ও জ্বালানি খাতের সংস্কারে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে বিশ্ব ব্যাংক ও আইএফসি। এ অর্থ পাওয়া গেলে ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারে ব্যয় করা হবে। তবে কী পরিমাণ অর্থ সহায়তা দেবে তা এখনও নির্ধারিত হয়নি। এছাড়া কিভাবে এবং কোন প্রক্রিয়ায় তারা সহায়তা করবে আগামীতে নির্ধারণ করা হবে বলে জানান তিনি। এর আগে গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে বসেন বিশ্বব্যাংক ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তার ঘোষণা দেয়। সেক্টর রিফর্ম, এনবিআর রিফর্ম, এগুলো নিয়ে আলাপ হয়েছে। আর আইএফসির সাথে প্রাইভেট ইনভেস্টমেন্ট, প্রাইভেট সেক্টর কীভাবে এগুলো বিশদ আলোচনা করেছি এবং ওরা ওদের সহায়তা, কারিগরি সহায়তা এবং আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে ফার্দার অক্টোবরে যখন আমি যাব, সেটা আমরা আরও আলোচনা করব। মোট কথা, এদিকে বিশ্বব্যাংক থেকে নীতি সহায়তা হিসেবে $1 বিলিয়ন ঋণ পেতে হলে 4টি শর্ত মানতে হবে বাংলাদেশ ব্যাংকে। সকালে কেন্দ্রীয় ব্যাংকের সাথে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানায় বিশ্বব্যাংকের প্রতিনিধি দল। এর মধ্যে প্রথম শর্ত, বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকের শেয়ারহোল্ডার ও সুবিধাভোগীদের সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করতে হবে। আন্তর্জাতিক মান অনুযায়ী খেলাপি ঋণের সংজ্ঞা তৈরি করতে হবে নিয়ন্ত্রক সংস্থাকে। ব্যাংকগুলোতে শৃঙ্খলা ফেরাতে ও সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ ব্যাংক সুনির্দিষ্ট বিভাগ তৈরি করতে হবে। ব্যাংকগুলোর সম্পদের মান, প্রতিষ্ঠানের কার্যপরিধি প্রকাশ করতে হবে। এই শর্তগুলো পূরণ করতে পারলে আগামী ডিসেম্বরে $1 বিলিয়ন ঋণ সহায়তা পাওয়া যাবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। $1 বিলিয়ন এই ডিসেম্বরে দেবে তারা। এর বাইরে তারা 250 থেকে শুরু করে 400 মিলিয়ন, এই অ্যামাউন্টটা এখনো ঠিক হয় নাই। ওটা নিয়ে কাজ চলতেছে, যে মিশন আসছে, এর মধ্যে ওরা ইনভেস্টমেন্ট প্রজেক্ট দিবে। সেই ইনভেস্টমেন্ট প্রজেক্টের আওতায় আমাদের ক্যাপাসিটি বিল্ডিং এর বিষয়টা বিবেচনা করা হবে। দেশের পুঁজিবাজারে সংস্কার কার্যক্রম অব্যাহত থাকলেও এখনও আস্থাহীনতায় বিনিয়োগকারীরা, যার প্রভাবে প্রায় প্রতিদিনই কমছে সূচক ও লেনদেনের পরিমাণ। যদিও বাজারে সুশাসন ফেরাতে সংস্কারের প্রয়োজন রয়েছে বলে মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। টেকসই পুঁজিবাজারের জন্য যা দীর্ঘমেয়াদে সুফল বয়ে আনবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েই ব্যাংক খাতের পাশাপাশি পুঁজিবাজার সংস্কারেও হাত দেয়। নতুন কমিশন গঠনের মধ্য দিয়ে শুরু হয় এই কার্যক্রমের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে বাজার কারসাজির অভিযোগে শিবলি কমিশন সহ নানা ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া হয়েছে ব্যবস্থা।
বিগত সরকারের পতনের পরদিন ৬ আগস্ট থেকে পুঁজিবাজারে সূচক ও লেনদেনে ব্যাপক উত্থান দেখা যায়। টানা ৮ দিন সূচক বেড়ে ডিএসই এক্স দাঁড়ায় ৬,০০০ পয়েন্টের উপরে। তবে ১৮ আগস্ট থেকে আবারও শুরু হয় দরপতন। বিশ্লেষকরা বলছেন, পুঁজিবাজারে কারসাজিকারীদের ধরপাকড় ও নানামুখী সংস্কারের প্রভাব পড়েছে বাজারে। তাদের মতে, ক্ষুদ্র বিনিয়োগকারীদের পাশাপাশি বড় বিনিয়োগকারীরাও এখনও বাজার পর্যবেক্ষণ করছে। ওরা পালিয়ে গেছেন বা ধরা পড়ছেন যে ম্যানেজমেন্টে কারা ছিল, দ্যাটস ওয়াই কিন্তু এটা বিনিয়োগের একটা ভীতি সৃষ্টি করে। এইগুলো যদি একটু সুশাসনের আওতায় আনা যায় কোম্পানিগুলিকে, এবং যদি আমাদের রেগুলার যারা আছেন তারা যদি কাজ করে, আমার মনে হয় যে এই মার্কেটটা ঠিক করা খুবই সম্ভব। আসলে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা ফেরাতে চলমান সংস্কার কার্যক্রম ভূমিকা রাখবে বলে মনে করছেন ডিএসইর এই পরিচালক। আগে যারা কারসাজির সাথে যুক্ত ছিল তারাও অনুপস্থিত। মার্কেটে ভিতরে এখন একটা স্বচ্ছতার জায়গা তৈরি হচ্ছে, সেই কারণে এই মার্কেট একটা সংস্কার পজিশনেই আছে। সুশাসনের দরকার আছে এই মার্কেটে। যেভাবে দুর্বল কোম্পানি লিস্টেড হয়েছে, যেভাবে মানে করেন যে খারাপ শেয়ারগুলোকে প্রমোট করা হয়েছে, সেই জায়গা থেকে তো বাইরে আসতে হবে। বাজারকে গতিশীল করতে সরকারি ও বহুজাতিক কোম্পানি তালিকাভুক্ত করার তাগিদ বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকে বড় পতনের পর রোববার বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। দিন শেষে ডিএসইএক্স সূচকে প্রায় ১৯ পয়েন্ট যোগ হয়ে অবস্থান করছে ৫,৬৫৮ পয়েন্টে। তবে সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে আগের দিনের চেয়ে কমেছে লেনদেন কমেছে ৪৯ কোটি টাকা। হাতবদল হয় ৪৮১ কোটি টাকার শেয়ার। লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৫৩টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত ছিল ৩৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। সবচেয়ে বেশি হাতবদলের তালিকায় রয়েছে গ্রামীণফোন, আর দরবৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল উত্তরা ফাইন্যান্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে ২৭.৩৬ পয়েন্ট। লেনদেন হয় ৮,৭৫ টাকার শেয়ার। ২০৩০ সালের মধ্যে চালু হতে পারে সেইন নর্ড ইউরোপ ক্যানেল। ১০৭ কিলোমিটার খাল পুনঃখনন সহ পুরো প্রকল্পে বিনিয়োগ হচ্ছে ১১০ কোটি ইউরো। সড়কপথে পণ্যবাহী যানবাহনের চাপ কমিয়ে ইউরোপের সুয়েজ খাল খ্যাত এই জলপথ মহাদেশের বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। সময়ের সাথে বাণিজ্যের পরিধি বাড়ায় চাপ পড়ছে পরিবহন ব্যবস্থার ওপরে। এ কারণে ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডের মধ্যে নৌরুটে বাণিজ্যিক যোগাযোগের গুরুত্বপূর্ণ নর্ড ক্যানেলটি সংস্কার জরুরি হয়ে পড়ে। সরু ও গভীরতা কম থাকলেও গত ২ দশকে রাজনৈতিক দ্বন্দ্ব, তহবিল নিয়ে মতবিরোধ এবং চূড়ান্ত রুট নিয়ে বিরোধের কারণে খালটির সংস্কার প্রকল্প তেমন অগ্রগতি হয়নি। অবশেষে সেইন নর্ড ইউরোপ ক্যানেল SNEC প্রকল্পে ফরাসি সরকার, স্থানীয় সংস্থা ও ইউরোপীয় ইউনিয়ন মোট ৫১০ কোটি ইউরো বিনিয়োগে একমত হয়। নৌরুটের উন্নয়নের পাশাপাশি ৬০টি সেতু, ৩টি ক্যানেল ব্রিজ, ৭টি ওয়াটার লক নির্মিত হবে। ইউরোনিউজের প্রতিবেদনে বলা হয়, কর্তৃপক্ষ আশা করছে ২০৩০ সাল নাগাদ ১০৭ কিলোমিটার দীর্ঘ এই জলপথ চালু হবে। ৫৪ মিটার চওড়া নতুন খালটি সেইন এসকাট জলপথের অংশ হবে, যা ইউরোপে প্রথম নদী নেটওয়ার্ক এবং বড় জাহাজ চলাচলে সক্ষম হবে। এই রুটটির মাধ্যমে ফ্রান্সের সড়কে বছরে ১০ লাখের মতো ভারী পণ্যবাহী যানবাহনের চাপ কমবে। এসব পণ্য বড় বড় জাহাজে ইউরোপের সুয়েজ খাল খ্যাত গভীর নর্ড ক্যানেলে পরিবহন করা যাবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে কমবে বাণিজ্যের খরচ ও সময়। এছাড়া কার্বন নিঃসরণ কমিয়ে ভূমিকা রাখবে পরিবেশ সুরক্ষায়। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তীব্র খরার কারণে রাশিয়ায় শীতকালীন শস্য রোপণ কার্যক্রম ব্যাপক হারে ব্যাহত হচ্ছে। এতে সামনের বছর দেশটিতে শস্য উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষক ও কৃষি খাতের প্রতিষ্ঠানের কর্মকর্তারা। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাশিয়া বিশ্বের শীর্ষ গম রপ্তানিকারক দেশ। এবছর সেখানে গম চাষের হার 11 বছরের মধ্যে সবচেয়ে কম। সম্প্রতি এক কৃষি সম্মেলনে জানা যায়, ভলভোগ্রাদ ও
সারাতোভ রাশিয়ার অন্যতম বৃহৎ কৃষি উৎপাদন এলাকা, যেখানে এবার চাষাবাদের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। এছাড়া রাশিয়ার পেনজা ও সারাতোভ এলাকায় শুষ্ক মাটির কারণে কৃষি আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজ ভাঙা শিল্পকে নিরাপদ করার লক্ষ্যে গ্রিন ইয়ার্ড প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলেও আর্থিক সংকটে তা অনিশ্চিত হয়ে পড়েছে। এতে একদিকে যেমন ঝুঁকিপূর্ণ এই খাতের নিরাপদ কর্মপরিবেশ ও আধুনিকায়ন অনিশ্চিত হয়ে পড়েছে, অন্যদিকে বিদেশ থেকে পুরনো জাহাজ আমদানির ক্ষেত্রেও বিভিন্ন বিধিনিষেধের শঙ্কা রয়েছে। কর্মপরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ খাত হিসেবে পরিচিত জাহাজ ভাঙা শিল্প। বিশ্বব্যাপী এই খাতকে নিরাপদ করার লক্ষ্যে আন্তর্জাতিকভাবে 2009 সালের হংকং কনভেনশনের আওতায় ইয়ার্ডগুলোকে 2025 সালের জুনের মধ্যে গ্রিন শিপইয়ার্ডে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়। তবে দেশে এখন পর্যন্ত গ্রিন শিপইয়ার্ডে রূপান্তরিত হয়েছে মাত্র 5টি। আরও অন্তত 15টি ইয়ার্ডকে গ্রিন ইয়ার্ড হিসেবে বাস্তবায়নের কাজ চলছে। শর্ত অনুযায়ী ইয়ার্ডকে নিরাপদ করে তুলতে প্রশিক্ষণ, অবকাঠামো, যন্ত্রপাতি সহ নানা সুবিধার পেছনে খরচ 25 থেকে 30 কোটি টাকা। বিভিন্ন ইকুইপমেন্ট কিনেছি, ওইটাতে একটা আমাদের ফিনান্সিয়াল কস্ট, তারপরে ট্রেনিং, অল টুগেদার আমাদের এখানে খরচ অলমোস্ট 30 কোটি টাকার মতো খরচ হয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, করোনার পর থেকে লোকসানে ধুঁকতে থাকা এই খাতের উদ্যোক্তারা বেকায়দায় আছেন। সরকারি সহযোগিতা না পেলে গ্রিন ইয়ার্ড বাস্তবায়ন অসম্ভব বলেই মনে করছেন তারা। সরকার দেখুন ছাড়া দিচ্ছে না, আমি কী করবো? আমরা যদি সব লন্ডন পাই তাহলে সবাই মানে গ্রিন ইয়ার্ড করতে পারবে, জাহাজ কাটতে পারবে। যদি গ্রিন ইয়ার্ড করতে না পারে, জাহাজ তার আনতে পারবে না। এদিকে ভবিষ্যতে গ্রিন ইয়ার্ড ছাড়া আন্তর্জাতিক বাজার থেকে পুরনো জাহাজ সংগ্রহ করা যাবে না বলছেন সংশ্লিষ্টরা। এতে দেশের লোহার যোগানে বড় ধরনের সংকট তৈরি হবে। রোলিং মিলগুলো তো হেভিলি ডিপেন্ডেন্ট অন শিপ রিসাইক্লিং। এখন শিপ রিসাইক্লিংয়ে যখন আপনার জাহাজ আসবে না, তখন এরাকে যারা মিলগুলো আছে তারা অবশ্যই তাদের উৎপাদন কমায় দিবে এবং এটি আলটিমেটলি আপনার প্রভাব ফেলবে দেশের যে কনজামশন, ওই ডিমান্ড এবং সাপ্লাইয়ের ওই জায়গাটাতে। দেশে তালিকাভুক্ত শিপ ব্রেকিং ইয়ার্ড 115টি, এর মধ্যে সচল 25 থেকে 30টি ইয়ার্ড। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।